সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আইয়ের কাকাতুয়া এজেন্সি ট্যাক্স অ্যাকাউন্টিং প্রোগ্রামে। আমি ফাবিয়ান ইসা চ্যানেল আইয়ের নিউ ইয়র্ক স্টুডিও থেকে আছি এবং আজকে আমাদের সঙ্গে আমাদের বিশেষ অতিথি আইআরএস ইনরোল এজেন্ট জনাব পারভেজ কাজী, সিইও, ফাউন্ডার অ্যান্ড প্রেসিডেন্ট অফ কাকাতুয়া এজেন্সি। কেমন আছেন? ধন্যবাদ, ভালো আছি। আপনার ব্যস্ততম সময় থেকে আমাদের জন্য সময় বের করবার জন্য অসংখ্য ধন্যবাদ। যেহেতু এখন ট্যাক্স সিজন চলছে, মানুষের মনে অনেক উৎকণ্ঠা থাকে, ট্যাক্সের কথা শুনতেই মানুষ ভয় পেয়ে থাকে। সেই ট্যাক্স নিয়ে আজকে আপনার সঙ্গে বসা। প্রথমবার যারা ট্যাক্স ফাইল করেন ওনাদের জন্য কি কি ডকুমেন্টস রেডি করা উচিত, সেখান থেকে যদি শুরু করি। প্রথমবার যারা ট্যাক্স ফাইল করবে তাদেরকে কিছু ডকুমেন্টস অবশ্যই ট্যাক্স প্রিপেয়ারারের কাছে নিয়ে আসতে হবে এবং সেগুলো হচ্ছে তাদের সোশ্যাল সিকিউরিটি কার্ড, তাদের ফটো আইডি, তাদের যদি গ্রিন কার্ড থেকে থাকে সেটাও আনতে হবে এবং তাদের ফাইলে যদি কোনো ডিপেন্ডেন্ট থেকে থাকে, চাইল্ড হতে পারে অথবা ব্রাদার সিস্টার হুয়েভার, তাদের বার্থ সার্টিফিকেট আনতে হবে রিলেশনশিপটাকে এস্টাবলিশ করার জন্য এবং তাদের রেসিডেন্সি প্রুফের জন্য তারা যদি এখানে স্কুলে গিয়ে থাকে অথবা কলেজে গিয়ে থাকে, কলেজ এনরোলমেন্ট অথবা স্কুল ভেরিফিকেশন লেটার, এবং নিউবর্ন যদি হয়ে থাকে তাহলে আমরা তাদেরকে তাদের ইমিউনাইজেশন কার্ডটা আনতে বলি এবং সেই সাথে তাদের ব্যাংক ইনফরমেশন, তারা যেই অ্যাকাউন্টে টাকাটা ডিপোজিট করতে চায় ট্যাক্স রিফান্ডটা অথবা যেখান থেকে পে করতে চায় সেই ব্যাংক ইনফরমেশনটা তাদের সাথে থাকতে হবে। আর সেই সাথে ইনকাম স্টেটমেন্ট, যে W2, 1099 অথবা আর যা যা ডকুমেন্ট আছে ইনকাম সংক্রান্ত সেইগুলো তাদেরকে সাথে করে আনতে হবে একসাথে। এমন না যে কিছু নিয়ে আসলো, কিছু বাসায় গিয়ে পরের দিন পেল, তাহলে হবে না। ট্যাক্স ফাইল করতে হলে সকল ডকুমেন্ট একত্রিত করে একসাথে ট্যাক্স প্রফেশনালের কাছে যেতে হবে। ডিপেন্ডেন্টের কথা বললেন যেহেতু, সেখান থেকে সেই সূত্র ধরে একটা প্রশ্ন করি। ডিপেন্ডেন্ট হবার জন্য ক্রাইটেরিয়াটা কি? মানে একটা ফ্যামিলির মধ্যে কিভাবে সিঙ্গেল ফাইল হচ্ছে বা কিভাবে ডিপেন্ডেন্ট সহকারে ফাইলটা করা হচ্ছে? ধন্যবাদ। সিঙ্গেল ফাইলটা হচ্ছে খুব সাধারণ, যে বিয়ে টিয়ে করেনি, একাই আছে, তার কোনো ডিপেন্ডেন্টও নাই, সে সাধারণত সিঙ্গেল ফাইল করে থাকে। যারা ম্যারিড অথবা বিয়ে করে নাই কিন্তু ডিপেন্ডেন্ট আছে, তারা ইউজুয়ালি হেড অফ হাউসহোল্ড ফাইল করে থাকে। এখন ডিপেন্ডেন্ট দেখাবার শর্ত হচ্ছে আমি যাকে ডিপেন্ডেন্ট দেখাবো আমার ফাইলে, তার লিভিং এক্সপেন্সের 50% আমাকে বেয়ার করতে হবে। ধরেন 2025-এ যে আমার ফাইলে ডিপেন্ডেন্ট থাকবে তার সাথে একটা শর্ত হচ্ছে আমার একটা রিলেশনশিপ থাকতে হবে। সে আমার চাইল্ড হতে পারে, ফস্টার চাইল্ড হতে পারে, স্টেপ চাইল্ড হতে পারে, হাফ চাইল্ড হতে পারে, অথবা অ্যাডাপ্টেড চাইল্ড হতে পারে, অথবা নেফিউ নিস হতে পারে, আমার ব্রাদার সিস্টার হতে পারে, আমার প্যারেন্টস হতে পারে, আমার গ্র্যান্ড চাইল্ড হতে পারে। মানে একটা রিলেশনশিপ থাকতে হবে, তাকে আমার সাথে থাকতে হবে। আমার ডিপেন্ডেন্ট থাকে অন্য কোথাও, সম্পর্ক থাকতে হবে আর কি। না, সম্পর্ক থাকতে হবে এবং রেসিডেন্সি, হি হ্যাজ টু লিভ উইথ মি, তাকে আমার সাথে থাকতে হবে। সে শুধুমাত্র বাবা মার ক্ষেত্রে এটা একটু শিথিল, আদারওয়াইজ প্রত্যেকটা ডিপেন্ডেন্টকে আমার সাথে থাকতে হবে এবং তাদের লিভিং এক্সপেন্সের মোর দ্যান 50% আমি বেয়ার করি সেটা হতে হবে। তারা ইউএস রেসিডেন্ট হতে হবে এবং ইউএসএতে মোর দ্যান 6 মান্থস তাদেরকে থাকতে হবে। এটা কি গ্রিন কার্ড হোল্ডার বা ইউএস সিটিজেন সবার ক্ষেত্রে প্রযোজ্য? সবার ক্ষেত্রেই প্রযোজ্য, ইভেন যারা ওয়ার্ক অথরাইজেশন নিয়ে আছে তাদের ক্ষেত্রেও বটে। অনেক সময় দেখা যায় ট্যাক্স ফাইল করার সময় মানুষের মনে, বিশেষ করে দর্শকদের মনে একটা উৎকণ্ঠা থাকে, যেন ট্যাক্স পে আমরা করছি, কেন করছি, বা এত পরিমাণ ট্যাক্স কেন দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে কোন ধরনের মানুষ ট্যাক্স রিটার্ন পেয়ে থাকেন এবং কোন ধরনের মানুষের ট্যাক্স দিতে হয়? সাধারণত যারা স্বল্প আয়ের লোক তাদেরকে কিছু পে করতে হয় না, তারা রিফান্ড পেয়ে থাকে এবং স্বল্প আয়
এবং যদি তাদের ডিপেন্ডেন্ট চাইল্ড থাকে, একজন, দুইজন, তিনজন, ম্যাক্সিমাম তিনজন চাইল্ডের জন্য সরকার পয়সা দিয়ে থাকে, ফোর্থ ফিফথ চাইল্ডের জন্য অ্যাডিশনাল কোনো পয়সা নাই। তো এই রিফান্ডগুলো পায়। আর যারা উচ্চ আয়ের লোক এবং তাদের যদি ফেডারেল ট্যাক্স উইথহেল্ড, সাধারণত W2-তে যারা কাজ করে তাদের ট্যাক্স প্রত্যেক সপ্তাহে পেচেক থেকে এস্টিমেটেড একটা ট্যাক্স কেটে নেওয়া হয়, এবং সেই ট্যাক্সটা যদি এনাফ কাটা না হয়, এন্ড অফ দ্য ইয়ারে যখন দেখলাম যে তার ইনকাম $1.5 লাখ, তার সিচুয়েশানে তার ট্যাক্স আসার কথা ছিল ধরেন 15,000, কিন্তু কাটা হয়েছে 12,000 আগে থেকে আর কি, আগে থেকেই তার পেচেক থেকে 12,000 কেটে নেওয়া হয়েছে, 3,000 কম কাটা হয়েছে। তো এই 3,000 ফাইলিংয়ের সাথে সে পে করবে গভর্নমেন্টকে। নতুন এবার স্টেটে একটা প্রোগ্রাম এসেছে বিগ বিউটিফুল বিল, সেই প্রোগ্রাম নিয়ে যদি কিছু বলেন, সেটা কি এবছর থেকে কার্যকর হচ্ছে নাকি আগে থেকেই হয়েছে? না, ধন্যবাদ। বিগ বিউটিফুল বিল এটা ইফেক্টিভ হয়েছে 2025-এ। আচ্ছা, অর্থাৎ আমরা এবছর যেই ফাইল করছি এগুলো 2025-এর ফাইল। এখানে সাধারণত ফাইলিং হয়ে থাকে ক্যালেন্ডার ইয়ারে, জানুয়ারি টু ডিসেম্বর। তো ডিসেম্বর শেষ হওয়ার পর 26-এ যে ফাইলিং মৌসুমটা শুরু হয়েছে, এটা 2025-এর ফাইল নিয়ে। এবং বিগ বিউটিফুল বিলে বিশেষ করে অনেক ট্যাক্স ছাড় দেয়া হয়েছে এবং বলা হচ্ছে যে এটা এতদিন কালের সবচেয়ে বেশি রিফান্ড এনে দিবে এই বিগ বিউটিফুল বিল। এবং অবশ্যই কিছু ফ্যাক্টরসের সাথে এই স্টেটমেন্টটা নির্ভর করে যে ম্যাক্সিমাম রিফান্ড এনে দিবে। যেহেতু এবছর প্রথম চাইল্ড, দ্বিতীয় চাইল্ড এবং তৃতীয় চাইল্ডের জন্য যে আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট দেয়া হচ্ছে সেটাকে বাড়ানো হয়েছে। চাইল্ড ট্যাক্স ক্রেডিট বলে একটা কথা আছে, পার চাইল্ড 2,200 দেয়া হচ্ছে এবছর, যার 1,700 হচ্ছে রিফান্ডেবল এবং 500 আপনার ট্যাক্সকে কমিয়ে আনতে সাহায্য করবে। এটাও 3জন চাইল্ড পর্যন্ত দেয়া হচ্ছে। এবং সেই সাথে নো ট্যাক্স অন টিপস, এই প্রথমবারের মতো এটা সংযোজন করা হয়েছে। এবং নো ট্যাক্স অন ওভারটাইম, ওভারটাইমের উপরও কোনো ট্যাক্স পে করতে হবে না এবং টিপসের উপরেও কোনো ট্যাক্স পে করতে হবে না। এগুলোর কারণেই বিগ বিউটিফুল বিলকে অনেকেই স্বাগতম জানিয়েছে এবং সাধারণ মানুষের ট্যাক্স বোঝা কমে আসবে। আর ট্যাক্স বোঝা কমে আসা মানেই আপনার রিফান্ডটা বেড়ে আসছে। যদি একজন ট্যাক্স পেয়ার এই বিগ বিউটিফুল বিলটি অ্যাচিভ করতে চায়, ওনার কি কি ধরনের স্টেপ নেওয়া উচিত? বিগ বিউটিফুল বিলের জন্য ইনফ্যাক্ট ট্যাক্স পেয়ারকে কিছু করতে হবে না। ট্যাক্স পেয়ার অটোমেটিক্যালি উনি যদি ওভারটাইমে কাজ করেন তাহলে নো ট্যাক্স অন ওভারটাইম এই আওতায় উনি চলে আসবে। উনি যদি সার্ভিস ইন্ডাস্ট্রিতে কাজ করেন এবং টিপস পেয়ে থাকেন, নো ট্যাক্স অন টিপস এটার অধীনে উনি চলে আসবেন অটোমেটিক্যালি। আবার সিনিয়র সিটিজেন যারা 65 এবং এর ঊর্ধ্বে যাদের বয়স, তাদের জন্য $6,000 পার পারসন এবং হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজন স্পাউসই যদি 65 অথবা এর ঊর্ধ্বে হয়ে থাকে বয়স, তো তারা 12,000 পর্যন্ত একটা ডিডাকশান পাবেন। আপনি অটোমেটিক এইটার আওতায় চলে আসবেন যারা এই সব দিক থেকে নিজেদেরকে এলিজেবল করতে পারবেন। তার মানে 65 ঊর্ধ্বে যারা আছেন ওনারা যদি কাজ করেন সেক্ষেত্রে ওনারা এই ডিডাকশনটা পাচ্ছেন। ওনারা কাজ করুক অথবা কাজ না করুক, উনি যখন ফাইল করবেন ওনার ফাইলে একটা এক্সট্রা $12,000 অটোমেটিক ডিডাকশন আসবে। আচ্ছা, ওনার হয়তো কাজ করে না, ওনার হয়তো রেন্টাল ইনকাম $70,000 ফর এক্সাম্পল, এবং 70,000-এর উপরে ওনাকে ট্যাক্স পে করতে হয়। তো রেন্টাল ইনকামকে বলা হয় আনআর্নড ইনকাম। এই ইনকামটার জন্য আপনি কোনো কাজ করেননি। এরকম অনেক ইনকাম আছে, ইন্টারেস্ট ইনকাম আছে, ডিভিডেন্ড ইনকাম আছে, ক্যাপিটাল গেইন ইনকাম আছে, আনএমপ্লয়মেন্ট ইনকাম আছে, গ্যাম্বলিং উইনিংও এই ধরনের ইনকাম, যেটার জন্য কেউ কাজ করে না।
কিন্তু এই ইনকামে থেকে উনার যদি কোনো ট্যাক্স লায়াবিলিটি আসে এবং পূর্ব বছরগুলোতে এসেছিল, এই বছর উনারা 12,000-এর একটা ডিডাকশন পাবেন। এর বাইরে যদি কিছু প্রশ্ন করি, ট্যাক্স করার সময় কি ধরনের কমন মিস্টেকগুলো মানুষ সচরাচর করে থাকে? খুব কমন। আমি এখন অফিস বন্ধ করে আসছিলাম, গত শনিবার একজন ক্লায়েন্ট সে এসেছিলেন আমার কাছে, ফাইল করে গেছেন। উনি 4টা ফাইল করে গেছেন। উনি এখন আমাকে ফোন করলেন বের হওয়ার ঠিক আগ মুহূর্তে, বলল যে আমার ছেলের যে ফাইলটা করেছি ও আমাকে 2টো W2 দিয়েছিল, তুমি ফাইল করে দিয়েছো, আজকে মেলে একটা তার 1099 এসছে, এখন আমি এটা দিয়ে কী করব। আমরা কিন্তু ক্লায়েন্টের কাছ থেকে যখন ডকুমেন্টস নেই, আমরা ট্রাই টু এই ভুলগুলোকে শুদ্ধ করার জন্য, অথবা আমরা জিজ্ঞেস করি যে আপনার কি আর কোনো ডকুমেন্টস মিসিং আছে কি না। তো সে তখন বলেছে নাই। আমি তাকে বললাম তোমাকে আমি জিজ্ঞেস করেছিলাম, আমার অফিস তো জিজ্ঞেস করেছেই, তারপর উনি যখন আমার সামনে এসেছিলেন আমি জিজ্ঞেস করেছিলাম। উনি বলল যে দেখো আমি ঠিক বলতে পারি না, ছেলে আমাকে 2টো W2 দিয়ে বলেছে এটাই। এখন সে বলছে তার মনে ছিল না যে সে এক জায়গায় কাজ করেছে, ওখান থেকে একটা 1099 আসতে পারে। এটা হচ্ছে খুব কমন এরর। প্রথম দিকে যারা ফাইল করে প্রত্যেকের এটা হয়। আমরা এটাকে মিনিমাইজ করার চেষ্টা করি। তো ভদ্রমহিলা বললেন যে এখন কি করতে পারি। তো আমি বললাম যে আপনাকে অপেক্ষা করতে হবে, ফাইল আমরা ইলেকট্রনিক্যালি সাবমিট করে দিয়েছি, তোমার রিফান্ড চলে আসুক, এবং অ্যামেন্ডেড ফাইলিংয়ের কোনো লাস্ট ডে নাই। আচ্ছা, তাই বলে আমরা এটাকে ফেলে রাখবো না, তোমার রিফান্ডগুলো এসে নিক, তারপর আমরা এটাকে করে দিব। ফাইলটা এখন অ্যামেন্ড করতে হবে। যদি ওনার এই ভুলটা থেকেই যেত, সেক্ষেত্রে কি ওনার কোনো মানে কি ধরনের সংশোধন করা সম্ভব হতো? ভুলটা যদি এটা থেকে খুব মানে আমি বলবো যে ইন্টেলিজেন্ট কোশ্চেন, ইয়াস এটা হতেই পারে। সে ভুলে গেছে, মেইল এসছে 1099, সে ওটা মিস করেছে, মেলটা পায়নি। আইআরএস যেটা করে, এটা কিন্তু কোনো মানুষ রিভিউ করে না ফাইলগুলোকে, মেশিন রিভিউ করে। আচ্ছা, এবং মেশিন পিক আপ করে এই মিস্টেকগুলো। যেহেতু ও যেমন W2 এবং 1099 এগুলোর কপি পায়, আইআরএসকেও কিন্তু এমপ্লয়ার একটা কপি দেয়, এবং আইআরএসের ডাটাবেজে সেটা থাকে। এবং যখন আইআরএস এ ধরনের কোনো মিসম্যাচ দেখে যে তার কাছে 3টা ডকুমেন্টস আছে আর আমি ফাইল করেছি 2টো ডকুমেন্ট দিয়ে, তখন আইআরএস থেকে একটা অটো লেটার জেনারেট করে। আচ্ছা, এবং সেই চিঠি পেলে তখন সে আসতো আমার কাছে এবং ফাইলটা অ্যামেন্ড করতো। আচ্ছা, মানে ওই চিঠিটা তার মানে সে পেতই। হ্যাঁ, এটাকে দেখাই নাই এই ইনকামটা, অতএব এটাকে বাদ দাও, এটার দরকার নাই, এরকম কিছু না, এটা দেখাতেই হবে। তার মানে প্রতিটা W2 এবং প্রতিটা 1099 অবশ্যই সাবমিট করে তারপর ট্যাক্স রিটার্ন এবং ট্যাক্স পে করার যে প্রসেসটা সেটা চালু করতে হবে। সেই সাথে যেহেতু আপনি বিং আ ফাউন্ডার অফ কাকাতুয়া এজেন্সি, আপনার এজেন্সি থেকে কি কি ধরনের সার্ভিস প্রোভাইড করা হয়ে থাকে? আমরা ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং, আমরা ইন্ডিভিজুয়াল ট্যাক্স ফাইল করে থাকি, এবং সেই সাথে আমরা বিজনেস ট্যাক্সও ফাইল করে থাকি। এবং বিজনেস ফরমেশন, যেটা ধর নতুন একজন এন্টারপ্রেনার সে একটা ব্যবসা করবে, এবং তখন তারা আমাদের কাছে আসে কনসালটেন্সির জন্য, কী ধরনের এন্টিটি এস্টাবলিশ করবে, কোন এন্টিটি তার জন্য সহায়ক হবে, এবং কিভাবে লিগ্যাল রেসপন্সিবিলিটি অথবা লিগ্যাল প্রোটেকশন সে কিভাবে পাবে, এগুলো নিয়ে আমরা একটা ফ্রি কনসালটেশন দিই নতুন বিজনেস ওনারদেরকে, এবং তাদের এন্টিটি ফরমেশনে সাহায্য করি। এবং সেই সাথে এন্টিটি ফরমেশনের পর কিছু লাইসেন্সিং, কিছু আইআরএসের থেকে এমপ্লয়ার আইডেন্টিফিকেশন নাম্বার অথবা নিউ ইয়র্ক স্টেট থেকে সেলস ট্যাক্স আইডি, এবং যদি পেরোল ট্যাক্স রান করতে হয় এগুলোর কিছু ডকুমেন্টেশন আমরা রেডি করি।
তারপর ইয়ার লং আমরা তাদেরকে সেলস ট্যাক্স, পেরোল ট্যাক্স, কর্পোরেশন ট্যাক্স এবং স্টেট অডিটগুলোতে সাহায্য করে থাকি। স্টেট অডিট নিয়ে যদি একটু ডিটেলসে কথা বলতেন। স্টেট অডিট মোস্টলি যদি ধরেন আপনি পেরোল ট্যাক্স রান করেন, তো কোম্পানিকে ওয়ার্কার্স কম্প এবং ডিসএবিলিটি পলিসি এটা ক্যারি করতে হয়। তো এখন ওয়ার্কম্যান কম্প পলিসি আপনাকে বলে দিল যে প্রথমে শুনে নিল কয়জন এমপ্লয়ি হবে আপনার, আপনি বললেন 3 জন, তুমি উইকলি কত করে দিবা, আপনি হয়তো বললেন $500 ইচ এমপ্লয়ি কাজ করবে এবং ওদের জব ক্লাসিফিকেশন, ওরা কি কাজ করবে, বেসড অন দ্যাট ওয়ার্কার্স কম্প একটা প্রিমিয়াম নিল, ধার্য করলো যে তোমার প্রিমিয়াম হবে $1,500 অ্যানুয়ালি। এখন 1 বছর পর ওয়ার্কার্স কম্প অথবা ডিপার্টমেন্ট অফ লেবার ওরা করবে কি, আপনার পেরোল অডিট করবে। ওরা দেখবে আসলেই কি 3 জন কাজ করেছিল, না 4 জন, না 2 জন। যদি লেস লোক কাজ করে থাকে, লেস পেরোল আপনি রান করে থাকেন, আপনার প্রিমিয়াম কমে যাবে ওরা যেটা নিয়েছিল, আচ্ছা, এবং আপনাকে ওটা রিফান্ড করে দিবে। অথবা যদি দেখে আপনি 4 জন কাজ করেছে, এর মধ্যে 2 জন $600 অথবা $700 করে আপনি তাদেরকে উইকলি দিয়েছেন, তো আপনার প্রিমিয়াম বেড়ে আসবে, তো অতিরিক্ত প্রিমিয়ামটা ওরা কালেক্ট করবে। আচ্ছা, এটা একটা অডিট। আরেকটা অডিট হয়ে থাকে সাধারণত সেলস ট্যাক্স যারা ফাইল করে, নিউ ইয়র্ক স্টেট সাধারণত এটা করে থাকে। তারা যেহেতু সেলস ট্যাক্স কালেক্ট করে নিউ ইয়র্ক স্টেট, আমি যেটা বিক্রি করছি তার 8.75% আমি সেলস ট্যাক্স কালেক্ট করি ফর দ্য স্টেট, এবং 3 মাস পর পর অথবা যদি বেশি কালেক্ট করে থাকি তাহলে প্রত্যেক মাসে আমাকে ওইটা ফাইলিং করতে হয় এবং ওই টাকাটা পে করতে হয়। নিউ ইয়র্ক স্টেট যদি কোনোভাবে ধারণা করে যে আপনার সেল মোর কিন্তু আপনি লেস ট্যাক্স দিচ্ছেন, তখন ওরা ফাইলগুলোকে অডিটে ডাকে। আচ্ছা। এইভাবেই অডিটগুলো সাধারণত জেনারেট হয়ে থাকে। এই যে সার্ভিসগুলো আপনারা প্রোভাইড করে আসছেন কত বছর যাবত? অলমোস্ট 35 বছরের বেশি সময় ধরে আমরা করছি এটা। 35 বছর তো অনেক বড় একটা সময়। এই ফিল্ডে কেন আসা, যদি সেটা নিয়ে একটু জিজ্ঞেস করি। শুরুটা হয়েছিল, আমি প্রথম বছর যখন আমেরিকাতে ট্যাক্স ফাইল করতে গেলাম, আমি গিয়েছিলাম HR ব্লকের কাছে। ওরা প্রত্যেকটা ব্লকে তখন, এবং HR ব্লক একমাত্র ট্যাক্স ফাইলিং যাদের অনেকগুলো অফিস, অনেকগুলো ব্রাঞ্চ। তো আমার ট্যাক্স নিয়ে একটু উৎসাহী ছিলাম, একটু জানার আগ্রহ ছিল। সেই থেকে আমি আমার ফাইলটা যে করছিল তাকে 2-4টা প্রশ্ন করাতে উনি বেশ একটু রেগে গেলেন। একজন এখানকারই সাদা ভদ্রমহিলা আমার ফাইল করছিলেন, এবং উনি একটু রেগে টেগেই বললো যে তুমি ফাইল দিয়ে দিচ্ছি, নিয়ে যাও, তুমি পড়ে দেখে নিও, এবং 2-4টা প্রশ্ন করাতে একটু রাগান্বিত হলেন। তখন আমার মাথায় আসলো যে এরকম আমাদের কমিউনিটির লোকজন, তারা তো ট্যাক্স ফাইলিং সম্পর্কে খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্নগুলো করবে, এবং করলে যদি কেউ রাগ করে এবং উত্তর সঠিক না দেয় অথবা নিজেকে মানে সে একটু বেশ বিরক্ত সহকারেই আমাকে ডিল করলো, তো আমি তখন ভাবলাম যে আমাদের সাধারণ মানুষ তো এই সার্ভিসটা পাবেন না। তখনই আমার মাথায় স্ট্রাইক করলো যে ঠিক আছে, বাসায় যাই, দেখি এবং এটা কি কঠিন কিছু কিনা। তো তারপরে বাসায় আসলাম, পড়লাম, দেখলাম। পরবর্তীতে HR ব্লকে একটা কোর্স অফার করলো ট্যাক্সের উপরে। তো আমি সেখানে গেলাম। সেখানে যাওয়ার পর কোর্স কমপ্লিট করার পর ওরা আমাকে হায়ার করলো। তো আমি ওদের সাথে বোধহয় 3 সপ্তাহ কাজ করেছিলাম। তারপর আমি নিজের শুরু করি ট্যাক্স ফাইলিং। বাহ, তাহলে তো অনেক দীর্ঘ একটা যাত্রা আমরা শুনতে পেলাম। আবার যদি বিগ বিউটিফুল বিলে আসি আমরা, আপনার কি মনে হয় গত বছর থেকে এই বছরের এই ট্যাক্সের সিজনে কি কি পরিবর্তন আসবে বলে আপনার মনে হয়? বিগ বিউটিফুল বিলে সবচেয়ে বড় কথা আমার মনে হয় যে প্রান্তিক যারা ট্যাক্স পেয়ার, এই যে দেখেন ওভারটাইম সাধারণত আমেরিকানরা করে না, এটা কিন্তু ইমিগ্রেন্টরা করে।
টিপস অথবা সার্ভিস ইন্ডাস্ট্রিতে বেশিরভাগ কাজ করে ইমিগ্রেন্টরা, মানে প্রান্তিক ট্যাক্স পেয়ার যারা খুব অল্প স্বল্প আর্ন করে, নিজেকে স্টাবলিশ করার জন্য বেশ কঠোর পরিশ্রম করে, তাদেরকে অ্যাড্রেস করা হয়েছে বলে আমার মনে হয়। এবং সেই সাথে সিনিয়র সিটিজেন 65 এবং ঊর্ধ্বের যাদের কাজ করার ক্ষমতা অনেকখানি কমে গেছে, বিগ বিউটিফুল বিলে এদের কথা যে মনে রাখা হয়েছে এই ধরনের লোকজনকে, এটার জন্যই বিগ বিউটিফুল বিল এর জন্য প্রেসিডেন্ট ট্রাম্প অনেক দিন এই দেশের লোক উনাকে মনে রাখবেন। বিগ বিউটিফুল বিলটা কি তাহলে মেইনলি যারা সেলফ এমপ্লয়েড তাদেরকে টার্গেট করেই করা, নাকি যারা ফুল টাইম যারা কাজ করছে পাশাপাশি সেলফ এমপ্লয়েডও, দুই পক্ষের মানুষজনই? সেলফ এমপ্লয়েড যারা, যেমন ধরেন ট্যাক্সি, উবার, লিফট ড্রাইভাররা, ওরা কিন্তু টিপ ইনকাম আছে এবং টিপ ইনকামটাকে এই ইনকাম ট্যাক্স থেকে বের করে দেয়া হয়েছে। এখানে কিন্তু মনে রাখতে হবে, আমেরিকাতে আপনি যদি রাস্তায় $5 কুড়িয়ে পান, ওটাকেরও উপর কিন্তু ট্যাক্স পে করতে হয়। সেখানে আপনাকে ওভারটাইম করে অথবা টিপ ইনকামের মাধ্যমে যেই টাকাটা আপনি আর্ন করলেন, সেটাকে ফার্স্ট টাইম বলা হচ্ছে এটার উপর ট্যাক্স দিতে হবে না। যদিও এখানে অ্যামাউন্ট সেট করা হচ্ছে, ক্যাপ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যারা সিঙ্গল তারা 12,500 ডিডাক্ট করতে পারবে টিপ ইনকাম এবং ওভারটাইম ইনকামে, আর যারা ম্যারিড ফাইলিং জয়েন্ট তারা $25,000 পর্যন্ত ডিডাক্ট করতে পারবে। তো এটা একটা বড় ছাড় যারা এই সাধারণ মানুষ, প্রান্তিক ট্যাক্স পেয়ার যারা খেটে এই সংসার অথবা ফ্যামিলি চালাতে হিমশিম খাচ্ছে, তাদের জন্য একটা বড় ছাড় বিগ বিউটিফুল বিল, তাদেরকে একটা বিরাট রিলিফ তাদের জন্য আমি মনে করি। এবং এটার জন্য আমি বললাম যে বিগ বিউটিফুল বিলকে, নতুন সরকার আসবে 4 বছর পর, হয়তো নতুন কিছু আসবে, কিন্তু এই বিগ বিউটিফুল বিলকে অনেক দিন মনে রাখবে। এখন যেহেতু ট্যাক্সের সিজন, কি ধরনের পরামর্শ আপনি দিবেন? কোন সময়টা ফাইল করে ফেলা উচিত? শেষ পর্যন্ত কি ওয়েট করা উচিত, নাকি আগ দিয়েই করে ফেলা উচিত? আমরা সব সময় বলে থাকি যে আপনি সকল ডকুমেন্টস যদি আপনার হাতে থাকে, ইউ শুড নট ওয়েট, আপনি ফাইল করে ফেলা উচিত। কিন্তু অর্ধেক অথবা কিছু ফেলে বাকি ডকুমেন্টস নিয়ে এসে আপনি ফাইল করবেন, সেটা ঠিক নয়। এবং শেষ তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন, এটাও ঠিক নয়। লেট লতিফ সবসময় লেটেই আসে। আমি সাধারণত বলে থাকি আপনারা লেটে আসবেন না। আপনারা এখন ভিড় আছে প্রত্যেকটা অফিসেই কম বেশি, ভিড় একটু কমুক তারপর যাব, এই ধরনের ধারণা রাখাও ঠিক না। আপনারা ফাইলটা করে ফেলেন, যারা রিফান্ড পাবেন রিফান্ডটা নিয়ে নেন, অথবা যারা পে করবেন পে করে ফেলাই ভালো। তারা পেমেন্ট যদি একসাথে করতে না পারেন, একটা পেমেন্ট স্কেডিউল অথবা ইনস্টলমেন্ট প্ল্যান আপনার ট্যাক্স প্রিপেয়ারের কাছে এসে করে যান। এবং ফাইলটা যেন আপনার মাথার উপরে না থাকে, ফাইলের কাজটা শেষ করুন। দর্শক মণ্ডলী, দেখা গেল আজকে প্রোগ্রাম থেকে অনেকগুলো ট্যাক্সের অনেক গুরুত্বপূর্ণ কিছু টিপস পাওয়া গেল। সেই টিপসগুলো মনে করে যেন আমরা সময় মতো ট্যাক্স ফাইলটা সাবমিট করে ফেলি, সেই আশা নিয়ে আমি ফাবিহা নিসা নিউ ইয়র্ক স্টুডিও থেকে আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী প্রোগ্রামে।